আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া, আর পুরুলিয়ার বারন্তিতে আমাদের স্টে আছে। তো আমাদের ছিল মোটামুটি টার্গেট ছিল 5:30 থেকে 6টার মধ্যে বেরোনো, বাট অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে। দেখো কটা বাজে, 6:30 বেজে গেছে। তো চলো বেশি কথা বলছি না, সিধা চলে যাচ্ছি মোটো ব্লগিং সেটআপে। তো শুরু করে দিলাম আজকে আমাদের জার্নি টুয়ার্ডস পুরুলিয়া, পুরুলিয়ার বারন্তি ইকো রিসর্ট। উঠে গেলাম আমরা ইএম বাইপাস, আর এখান থেকে আমাদের যে ডিস্টেন্সটা আছে বারন্তি সেটা দেখাচ্ছে হচ্ছে 268 কিলোমিটার্স অ্যাপ্রক্স, আর সময় লাগবে মোটামুটি 5 hours 39 minutes অ্যাজ পার গুগল। আর এইবারের ট্রিপটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, এটা আবার আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হতে চলেছে। বাট আগের বারের সুন্দরবনের থেকে আলাদা, যেহেতু এইবার আমরা দুজনেই চালিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। দুজনে বলতে আমার শ্বশুরমশাই মানে পাপা যাবে গাড়ি চালিয়ে, আর তার সাথে আমার শাশুড়ি ও শালিও থাকবে, আর আমরা যাচ্ছি বাইকে। আমরা কিন্তু মিট করব আসানসোলেই, কারণ আসানসোল দিয়েই কিন্তু পুরুলিয়া যেতে হয়, আর পুরুলিয়া কিন্তু আসানসোল থেকে খুব একটা বেশি দূর নয়। তো সুতরাং আসানসোল হয়েই কিন্তু আমাদের পুরুলিয়া যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা আসানসোলেই মিট করছি। বাট এখান থেকে আসানসোল কিন্তু আমি আর অন্বেষাই কিন্তু রাইড করব, আর এখান থেকে আসানসোলের ডিস্টেন্স মোটামুটি মানে আমাদের বাড়ি থেকে ওই 240 কিলোমিটার্স অ্যারাউন্ড। চলে আসলাম আমরা সেকেন্ড হুগলি ব্রিজ মানে বিদ্যাসাগর সেতু। তো বিদ্যাসাগর সেতু আসা মাত্রই একটা ফিলিং হয় যে আলটিমেটলি আমরা কলকাতা ছেড়ে বেরোচ্ছি আর কোথাও একটা রাইড করতে যাচ্ছি। সেই মজাটা কিন্তু অলওয়েজ বিদ্যাসাগর সেতু আসার পরই মনে হয় যে আমরা রাইড করতে বেরোচ্ছি। আর সকালবেলার বিদ্যাসাগর সেতুর অবস্থা কিছুটা এই রকম। আলটিমেটলি সাঁতরাগাছি পেরিয়ে আমরা চলে এলাম সেই সেকশনে, যেই সেকশনে NH16 আর NH19 ভাগ হয়ে যাচ্ছে, আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে হচ্ছে NH16, আর আমরা স্ট্রেট চলে গেলাম টুয়ার্ডস NH19 দিল্লি রোড। আর অনেক দিন পর আমি কিন্তু দিল্লি রোড NH19-এ বাইক চালাতে চলেছি। আলটিমেটলি উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19, আর এখান থেকে আমাদের গন্তব্য আপাতত আসানসোল, একদম সোজা। আর যারা রাইড করতে ভালোবাসে, ড্রাইভ করতে ভালোবাসে, তাদের জন্য এরকম একটা হাইওয়েতে সকালবেলা ড্রাইভ করার মজাটাই আলাদা। চলে এলাম হচ্ছে ডানকুনি, আর দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ডানকুনি ফ্লাইওভার সেটা আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি। অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট, মানে ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, ওয়ান্ডারফুল। কারণ এর আগে যতবার আমরা ডানকুনি ক্রস করেছি অলওয়েজ ইট ওয়াজ আ পেন, কারণ তোমরা সবাই জানো যখনই আমরা ডানকুনি ক্রস করি কতটা জ্যাম থাকে, কতটা ট্রাফিক থাকে। বাট এই ফ্লাইওভারটা করার পর কিছু বোঝাই যাচ্ছে না, মানে ইট ইজ সাচ অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স যে বোঝাই যাচ্ছে না যে আমরা ডানকুনি ক্রস করছি। নিমেষে চলে এলাম আমরা ডানকুনি টোল প্লাজা। অবশেষে শিবপুর গুড়াপে এসে আমরা প্রথম চা ব্রেক নিলাম। কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ
দারুণ লাগছে। যে জিনিসটা ভালো লাগলো NH19 এর হচ্ছে রোড কন্ডিশন তো ভালো করে দিয়েছে। দারুণ দারুণ। সাথে সাথে আগে অনেক টি স্টলস ঝোপড়পট্টি ছিল, সেগুলোকে তুলে দিয়ে পুরো অর্গানাইজড ওয়েতে এত সুন্দর রাস্তার পাশে একটা তুমি লেন দিয়ে, সার্ভিস লেন দিয়ে চলে আসো। এখানে সব রকম খাবার আছে, ভেজ নন ভেজ, স্ন্যাক্স, টি, এভরিথিং। সো আই লাইক দিস। এখানে ফ্লুরিজের দোকানও পাওয়া যাচ্ছে, এই যে ফ্লুরিজ, ভালো। আমরা এই দোকানটা থেকে চা খাচ্ছি, এই যে চা। কিছু খাবে কি? খিদে তো পাচ্ছে না। সকালে তো খাওয়ার অভ্যাস নেই। হ্যাঁ হ্যাঁ, এত সকালে। চা খাওয়ার পর শুরু করে দিলাম আবার আমাদের রাইড টুয়ার্ডস বারন্তি, বাট আপাতত আসানসোল। চলে এলাম আজকে আমাদের 4th টোল প্লাজা, পানাগড় পালশিত টোল প্লাজা। আর যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটা বিষয়ে ডিসকাস করি। জানি না আমার মতো এরকম আরও অনেক ছোট ছোট ক্রিয়েটার্স বা যারা নতুন নতুন ভিডিও করছে তারা ফেস করে কি না। প্রথম দিকে আমি এগুলোকে ইগনোরই করে যেতাম, বাট এখন দেখি মাঝে মধ্যে প্রায়ই এই কমেন্টস পাই, তাই ভাবলাম এটা একটু অ্যাড্রেস করা দরকার। আমার লাস্ট ভিডিও পুরীতে একজনের কমেন্ট পাই যে 550-600 কিলোমিটারের মতো ছোট ছোট রাইড করে কি লাভ, আরও বড় 800-900 কিলোমিটারের রাইড করো, এইসব ছোট ছোট রাইড আমি আর করি না, এরকম একটা কমেন্ট ছিল। যদিও আমি সেটা পজিটিভভাবেই নিয়েছিলাম, কিন্তু কোথাও একটা আমার মনে হয়েছিল যে তিনি যদি ইন্টারেস্টেড থাকতেন আমার চ্যানেলে, তাহলে হয়তো আমার বড় বড় রাইডগুলো তার চোখে পড়তো। যদিও একটা রাইডারের কাছে যে সত্যিই রাইড করতে ভালোবাসে বা সেটাকে প্যাশন বলে মনে করে, তার কাছে কোনো রাইডই ছোট বা বড় হয় না। আর আমারও এই চ্যানেল শুরু করার আগে থেকেই রাইড করার প্রতি ভালোবাসাটা চিরকালই ছিল। পরে না হয় ঘোড়ার ভালোবাসাটা যুক্ত হয়ে এই সমস্ত মেমোরিজ এবং এক্সপিরিয়েন্স সবার সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছে থেকেই এই চ্যানেলটা শুরু করেছিলাম। আর এবার বলি, ছোট রাইড নিয়ে উনি আমায় যেটা বললেন সেটা তো আমরা ইউটিউবে প্রায়ই দেখতে পাই, যে সমস্ত বড় বড় ইউটিউবাররা যাদের ভিডিও আমরা হয়তো সকলেই দেখি বা চিনি, তাদেরও এরকম ছোটোখাটো বেশ কিছু রাইডস থাকে, 200, 250, 300 কিলোমিটারের মধ্যে থাকে। কখনো বা হয়তো সানডে রাইডস বা ব্রেকফাস্ট রাইডস বা মিট আপ রাইডসও থাকে। তখন কিন্তু আমরা সেই সমস্ত বড় রাইডারদের কমেন্ট সেকশনে এরকম ধরনের কমেন্টস পাই না যে তাকে শুধু বড় রাইডেই মানায়, এই সব কোনো কিলোমিটার্স হলো, সেই মাপকাঠিটা কিন্তু তাদের জন্য প্রযোজ্য হয় না। কিন্তু একটা ছোট ক্রিয়েটারকে খুব ইজিলি এই জিনিসগুলো বলে তাকে অ্যাটাক করা যায় বা তার ওপর হাসাও যায়। যদিও একটা রাইডার প্রথমেই 800-900 কিলোমিটার্স নর্মালি রাইড করতে পেরে যায় না, তার জন্য তাকে সিজেন্ড হতে হয়, সময় লাগে। আর তার সাহস বলো বা বডির স্ট্যামিনা বলো বা তার জিনিসটার সাথে অ্যাকাস্ট্যামড হতেও তাকে সাহায্য করে এই ছোট ছোট রাইডসগুলো, যেসব করে করে সে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে আস্তে আস্তে তার কিলোমিটার্সের রেঞ্জ বাড়াতে থাকে। তিনি নিজেকে যদিও রাইডার বলে পরিচয় দিয়েছেন, তবুও একটা রাইডার হয়ে এই কথাটা এক্সপেক্টেড ছিল না, কারণ একটা রাইডারের কাছ থেকে আরেকটা ফেলো রাইডার সাপোর্টটাই বেশি আশা করে। আর ভাবনার বিষয় এটাও যে নিজস্ব রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বাংলার ক্রিয়েটার হয়েও এই সমস্ত কমেন্টস বাঙালিদের কাছ থেকেই আমি পাই। এবার অপর দিকে যদি বলি যে বড় রাইডও যেখানে আমি কলকাতা থেকে কন্যাকুমারী করেছিলাম, সেটার ফার্স্ট ভিডিওতেও আমি শুধু আমার ভালো লাগাটা শেয়ার করেছিলাম, কারণ সেটা আমার লাইফে রাইড করা সব থেকে হায়েস্ট কিলোমিটার্স ছিল। ইন অ্যাবাউট 13 days 5000+ কিলোমিটার্স রাইড করার যে আনন্দটা, যেটা আমি ফার্স্ট টাইম আমার লাইফে করেছিলাম, সেটাকেও একজন ভালো সেন্সে নিতে পারেনি। সেই ভিডিওতেও আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে কি এমন বড় কাজ আমি করে ফেলেছি যে 5000 কিলোমিটার্স রাইড করে ফেলেছি। আর আজকাল ট্রেন্ডের জগতে এইগুলো তো খুবই কমন, এমন গলা ফাটিয়ে বলার মতো কিছু হয়নি। কিন্তু আশা করি তোমরা অনেকে হয়তো রিলেট করতে পারবে যে জীবনে প্রথমবার যখন কেউ কিছু করে সেই আনন্দটা একটু অন্যরকম আর স্পেশাল হয়। আর সেই আনন্দটা নিয়েই আমি সেই সিরিজটা শুরু করেছিলাম, কিন্তু তাতেও এমন একটা কমেন্ট পেতে হলো।
যদিও তাকে পুরোটা বোঝানোর পরও দেখতে পেলাম সে ইন্টারেস্টেডই না আমার সাইডটা শোনার জন্য। তার হয়তো ইন্টেনশনটা তাই ছিল আমায় এমন কিছু বলে ছোট করার, যাতে আমি পরের বার থেকে কোনো আনন্দের জিনিস শেয়ার করার আগে দুবার ভাবি যে এইটা বললেও লোকে হয়তো ভালো সেন্সে নেবে না। আর যদি ট্রেন্ডের কথা বলি, তাহলে আজকালকার দিনে আমরা ট্রেন্ড হিসেবে অনেক কিছুই দেখতে পাই, যেখানে কেউ 800 কিলোমিটার একদিনে ননস্টপ রাইড করেছে, তো কেউ 1000 কিলোমিটার রাইড করেছে। এবার এইটা একটা রাইডার হিসেবে আমি যেরকম বললাম যে প্রথম দিনেই একটা রাইডার 1000 কিলোমিটার রাইড করে ফেলতে পারে না, তার সেই ক্ষমতাটা আসতে সময় লাগে। তার স্ট্যামিনা বা তার ছোট বড় কিলোমিটারের রাইড সব মিলিয়ে তাকে সেই কনফিডেন্সের জায়গায় কিংবা সেই কমফোর্ট জোনটায় নিয়ে যায়, যেখানে রাইড করতে করতে তার কাছে 500-600 কিলোমিটারই বলো বা 1000 কিলোমিটারই বলো খুব নর্মাল হয়ে যায়। আমার রাইডের প্রতি ভালো লাগাটা আগের থেকেই, যেটা আমি আগে উল্লেখ করলাম। তাই আমার ভিডিও করার পেছনে কারণটা শুধু ভিডিওর জন্য রাইডটা না। আর আমরা যখন ঘুরতে বেরোই তখন আমাদের মেইন প্রায়োরিটি একটা সেট টার্গেটকে অ্যাচিভ করা বা একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে একটা ডেস্টিনেশনে পৌঁছানো, সেটা কখনোই থাকে না। আমরা রাইড করতে ভালোবাসি। আমাদের কাছে রোড ট্রিপ একটা ফ্রিডমের মতো, যেখানে আমরা যেখানে ভালো লাগলো দাঁড়াতে পারি, যতক্ষণ খুশি একটা জায়গায় সময় কাটিয়ে দিতে পারি। ঘড়ির কাঁটার সাথে দৌড় লাগিয়ে ঝুঁকি নিয়ে যেন তেন প্রকারে একটা ডেস্টিনেশনে পৌঁছানো মাত্র তা নয়। এইটা নিয়েও অনেক সময় শুনেছি যে লোকে ভাবে অনেকে করছে বলে হয়তো আমরাও করছি হুজুগে বা সবটা না জেনে, কিন্তু সেটাও একটা সঠিক ধারণা নয়। কারণ তারা হয়তো আমাদের পার্সোনালি চেনে না, কিন্তু যদি আমার রেগুলার ভিউয়ার হতো তাহলে হয়তো তার পক্ষে এটা ধারণা করাটা কিছুটা হলেও সম্ভব হতো যে আমার কাছে যখন কোনো বাইকও ছিল না তখনও আমি বাইক নিয়ে প্রচণ্ড এনথুসিয়াস্টিক ছিলাম। আর যে কোনো জিনিস শুরু করার আগে আমি যথেষ্ট পরিমাণ সেই জিনিসটাকে নিয়ে চর্চা করি। তাই আমি বলবো না যে আজ আমিও খুব বড় একটা রাইডার হয়ে গেছি বা আমার আর কিছু শেখার বা জানার বাকি নেই, কারণ রাইডস অন দ্য রোডস টিচ ইউ এভরি টাইম ইউ রাইড টু বি আ বেটার রাইডার ইভেন দ্যান দ্য ওয়ান ইউ ওয়ার ইয়েস্টারডে। সো দেয়ার ইজ নো এন্ডিং টু লার্নিং, আই বিলিভ, অ্যান্ড এভরি এক্সপিরিয়েন্স অন দ্য রোডস টিল নাও হ্যাভ অলওয়েজ shaped me to be a better rider, and this I tell you is a continuous process and no rider is an exception to that. যাই হোক, তোমাদের সাথে এইটা শেয়ার করার ছিল, কারণ আমরা হয়তো আমাদের পজিটিভ সাইডটা অলওয়েজ ভিডিওতে শো করি, কিন্তু বিহাইন্ড দ্য সিনস যে খারাপ লাগাগুলো থেকেই যায় সেগুলো নিয়ে আর কথা বলা হয় না। তবুও মাঝে মধ্যে এই সমস্ত কমেন্টসগুলো আমাকেও এফেক্ট করেই ফেলে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি না আমি ভুল কোথায় করছি বা এই ভিডিও করতে আসাটা অ্যাজ আ নিউ ক্রিয়েটার কোথাও আমার ভুল হয়ে দাঁড়িয়েছে কিনা। আজকে যে বড় বড় ক্রিয়েটার্সদের আমরা আইডলাইজ করি তাদেরও হয়তো শুরু এইভাবেই হয়েছিল, হয়তো তাদেরও এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা হয়তো সবাইকে এই জিনিস ফেস করতে হয়নি, তাই হয়তো সবার এটা জানা নেই। আমি একটা ফুল টাইম ক্রিয়েটার না হয়েও যথেষ্ট পরিমাণ সময় এবং পরিশ্রম দিয়ে থাকি এই চ্যানেলের পেছনে। তবুও এরকম একটা দুটো ডিমোটিভেটিং কমেন্টস বা ভিডিও দিতে না দিতেই ডিসলাইক পড়ে যাওয়াটা প্রশ্ন তোলে আমার মনেও। এইটা কেউ কেউ কেন করে জানি না। এইটা কি আমাদের মতো ছোট ছোট বা নিউ ক্রিয়েটার্সদের প্রাপ্য, নাকি আমার মতো এরম এটা অনেকের সাথেই হয়? তাই আজকে এইগুলো অ্যাড্রেস করলাম তোমাদের কাছে। যদি তোমাদেরও এই বিষয়ে কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমায় জানাতে পারো। আমিও চেষ্টা করব আমার যে জায়গাগুলোতে কাজ করা যায় সেগুলো করে আরও বেটারভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে। অবশেষে পৌঁছে গেলাম আমরা আসানসোলের জুবিলি মোড়। আর এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে পেট্রোল পাম্পের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আমাদের খাবার এসে গেছে, অনেক লেটে আমরা খাচ্ছি আজকে, তাই তো অনেকই লেটে খাচ্ছি। এই আমরা অর্ডার করেছি এখানে ডাবল ডিম টোস্ট। ব্রেকফাস্ট করার পর আবার আমরা জার্নি শুরু করে দিলাম। আর এখন আমাদের যেতে হবে আসানসোলের ভগৎ সিং মোড়। ওখানেই আমার শ্বশুর শাশুড়ি আর শালি ওরা অলরেডি চলে এসছে, তো ওখানেই আমরা মিট করব। তারপর আমরা একসাথে অগ্রসর হব টুয়ার্ডস বারন্তি। আর এই জুবিলি মোড় থেকে ভগৎ সিং মোড়ের ডিস্টেন্স ওই মোটামুটি 3 কিলোমিটারের কাছাকাছি। পৌঁছে গেলাম ভগৎ সিং মোড়।
এই গ্যালাক্সি মল আছে, তার উল্টো দিকে রাইট সাইডে টার্ন নিবি চিত্রার পাশ দিয়ে। এইটাই দেখাচ্ছে কিন্তু এরম ভাবে। নিয়ে নিউ টাউন দিয়ে ওই ইস্কো হাইওয়েটা পড়বো যেখানে সোদপুর কলেজে যেতিস, ঠিক আছে? ম্যাপে কিন্তু তাই দেখাচ্ছে, এদিক দিয়ে দেখাচ্ছে। লেটস গো। চলো চলো, তুমি আগে চলো। যথারীতি আমরা চিত্রার মোড় থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে এগোতে থাকলাম টুয়ার্ডস ইস্কো স্টিল প্ল্যান্ট যাওয়ার যে রাস্তাটা সেই দিকে। এরপরে আসলো দ্য আনএক্সপেক্টেড। রঘুনাথপুর যাওয়ার রাস্তাতে যখন আমরা উঠলাম তখন ইট ওয়াজ টোটালি ব্যাড রোডস, মানে এটা আমরা এক্সপেক্টও করিনি যে আজকের রাইডে এরকম একটা স্ট্রেচ পাবো। তো যাই হোক, খুব একটা তো কষ্ট হলো না আমার জন্য, কারণ মাই বাইক অ্যাডভেঞ্চার 390 ইজ মেড ফর অল কাইন্ডস অফ টেরেন্স অ্যান্ড ইট স্পেশালি লাভস দিস কাইন্ড অফ রোডস। মোটামুটি 5-6 কিলোমিটার এরকম রাস্তার ওপর দিয়ে চালিয়ে দিশেরগড় ক্রস করে আলটিমেটলি আসলাম হচ্ছে দামোদরের কাছে। আর এই দামোদর ক্রস করলেই আমরা আসানসোল ছেড়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম আমরা পারবেলিয়া, পুরুলিয়া। আর এইখান থেকে আমাদের বারন্তি ইকো রিসর্ট যেখানে আমরা বুকিং করেছি সেখানকার ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 17 কিলোমিটার্স। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ে গেল পঞ্চকোট পাহাড়। আলটিমেটলি আমরা পৌঁছলাম আজকে আমাদের ডেস্টিনেশন বারন্তি ইকো ট্যুরিজম রিসর্ট। ফাইনালি যেহেতু আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আমরা কি করলাম, আমরা প্রথমেই এসে চান করে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম লাঞ্চটা সেরে নিতে। আমাদের খাবার এসে গেছে, তো আমরা থালি অর্ডার করেছি, থালি। আর 5 জনেরই 5টা থালি এসছে। তার মধ্যে কি আছে? ফিশ থালি, একটা বোধহয় এগ থালি আছে, তোমার এগ থালি আছে। আমার এগ থালি নেই, আমার ফিশ থালিই আছে। সব ফিশই আছে। সব ফিশ থালিই আছে, আর একটা এক্সট্রা এগ হবে মনে হয়। কি দিয়েছে? সবজি, ডাল, ফুলকপি, গাজর মিক্সড, ডাল, বেগুন ভাজা, আর কিছু এসছে। ও ফেভারিট আলু পোস্ত, আমার ফেভারিট। এই এসে গেছে আমাদের ফিশ। এই হচ্ছে ফিশ, কাতলা, তার সাথে পাঁপড়েও এসছে, আর চাটনি, এই যে চাটনি। এই হচ্ছে রিসর্ট, এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এটা হচ্ছে, এদিকে হচ্ছে রিসেপশন কাম ডাইনিং। এই হচ্ছে মেন গেট, আর মেন গেটের সামনেই দেখো কি সুন্দর
একটা পিকচারাস্কিউ একটা ওয়ালপেপার বলা চলে, এরকম একটা ব্যাপার। অসাম। আমরা এরপরে যাব, এই খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর এটা হচ্ছে এই যে মুরাদি বারন্তি ইকো ট্যুরিজম, এখানে আমরা আছি। ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবুও যদি চাও তাহলে এখানে নাম্বার আছে বুকিংয়ের জন্য, দেখো এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আমরা এই দিক দিয়ে এসছিলাম, করে এখানে ঢুকেছি, অ্যান্ড দিস ইজ দ্য রিসর্ট। এখানে রুমসের অপশন আছে, এইগুলো কয়েকটা রুমস আছে, কটেজেস বলতে পারো। আর আমরা নিয়েছি হচ্ছে এই যে টেন্ট কটেজ। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, অ্যান্ড এখানে পার্কিংয়ের জন্য ফ্যাসিলিটিস আছে। এখানে আমরা আমাদের গাড়ি রেখে দিয়েছি, এই যে আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে, আর পাপার গাড়ি এখানে। পাপাদের টেন্ট হচ্ছে এই লাস্টের টেন্টটা, আর আমাদের টেন্টটা হচ্ছে এই টেন্টটা। চলো তোমাদের দেখিয়ে দিই টেন্টটা কীরকম। এই হচ্ছে টেন্ট, এটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে কি কি আছে? একটা খাট আছে, একটা এসি আছে, টিভি আছে, আর একটা আয়না আছে। এখানে একটা চেয়ার যেখানে আমরা আমাদের জ্যাকেট অ্যান্ড প্যান্টস ফ্যান্টস সব রেখে দিয়েছি। এখানে একটা কম্বল ফম্বল আছে রাখার মতো জায়গা। খুব বেসিক সিম্পল টেন্ট। নাও দিস ইজ দ্য ওয়াশরুম। এই যে এখানে একটা কম্পার্টমেন্ট আছে যেখানে সব, এই যেখানে বেসিন আছে, এই যে উইথ মিরর, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। গিজারও আছে, আমরা সেখানে চান ফানও করে নিয়েছি গরম জলে। এবার বলো তোমার এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কিরকম লাগলো? ভালো লেগেছে, এটাও বেশ ভালো। মানে আমি বলছি টোটাল ফ্রম আওয়ার জার্নি ফ্রম কলকাতা টিল হিয়ার অ্যান্ড টিল নাও হোয়াট উই হ্যাভ এক্সপিরিয়েন্স ইজ দ্য ফুড। কিরকম লাগলো? স্টেটা খুবই ভালো, মানে বেশ ভালো লোকেশনে স্টেটা করেছে, আর তার সাথে সার্ভিসটাও খুব ভালো। মানে এরা ভীষণই ফ্রেন্ডলি, কথা বলছে, খুব অ্যাপ্রোচেবল, আর কোনো রকমের অসুবিধা হলে তারা কিন্তু আমাদেরকে সাপোর্টও দিচ্ছে। তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, স্টাফের বিহেভিয়ার নিয়ে কোনো প্রবলেম নেই। আর ইনফ্যাক্ট রুমের ক্লিনলিনেস বলো, বাথরুমের ক্লিনলিনেস বলো, সবই ঠিক আছে। অ্যান্ড যতটুকু দরকার, মানে যেরকম দরকার তার থেকে মোটামুটি সাফিসিয়েন্ট জিনিসপত্রই দিয়েছে। আর টেন্টে এর থেকে বেশি তুমি কি এক্সপেক্ট করবে? না, যথেষ্ট ভালো, কারণ অলরেডি নিচটা তোমার পুরো সলিডই, জাস্ট উপরটাই তোমার টেন্টের মতন করা আছে। এসিরও ব্যবস্থা রাখা আছে, দুটোতেই এসি আছে, এটাতেও এসি আছে, ওটাতেও এসি আছে, তো অসুবিধা নেই, গরম লাগারও কোনো প্রবলেম নেই। একটাই বাল্ব আছে যেটা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর দিস টেন্ট, তাই না? আমাদের প্রাইভেট একটা ব্যালকনিও আছে, এই যে যেখানে চেয়ার ফেয়ার সব রেখে দেওয়া আছে। আর এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখিয়ে দিয়েছি, এরপরে আমরা যাব একটু এক্সপ্লোর করব জায়গাটা। এই তো, হ্যাঁ, কোথায়? ওই তো পাপা বাসটা বাড়ি উঠে গেছে অলরেডি, এই যে। যাই হোক, আমরা যাব ওখানে, আরও কয়েকটা জায়গা আশেপাশে সব এক্সপ্লোর করব, আর তোমাদেরকে দেখাবো কীরকম জায়গাটা অ্যান্ড এভরিথিং।